আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রুট লোকাস। রুট লোকাস, তো আমরা কিন্তু লোকাস নিয়ে আমরা কথাবার্তা জানি। কিভাবে জানি? আমরা হচ্ছে যে যদি আহ এইচএসসির কথা বলে আমরা সঞ্চার পথ পড়ছি না? সঞ্চার পথ জাস্ট লাইক ওরকমই আর কি, যে সঞ্চারপথ টাইপের। যে আমার এইটার মাধ্যমে আমি আসলে কি জানতে পারবো, যেমন দেখেন রাউথ হার্টরিজ ক্রাইটেরিয়া আমাদেরকে কি জানাইতো যে একটা সার্টেন, আমার হচ্ছে গিয়ে আমরা জানতে পারতাম যে কয়েকটা পোল আমার লেফট হ্যান্ড সাইডে আছে আর কয়টা পোল আমার রাইট হ্যান্ড সাইডে আছে। জাস্ট এতটুকু আমরা জানতে পারতাম, বাট এক্সাক্ট লোকেশনটা আমরা জানতে পারতাম না। এবং যদি কন্ট্রোলিং ভেরিয়েবল থাকে তার উপর নির্ভর করে আমার আদৌ সিস্টেমটা স্টেবল মানে ইনস্টেবিলিটির দিকে চলে যেতে পারি কিনা সেটা আমরা জানতে পারতাম। বাট আমরা কমপ্লিট পাথ সম্পর্কে কোনো ধারণা পেতাম না। আমরা জাস্ট একটা ডিসিশন নিতে পারতাম যে ঠিক আছে, এই এই কয়টা পোল আমার রাইট হ্যান্ড সাইডে আছে, বা এই কয়টা পোল আমার লেফট হ্যান্ড সাইডে আছে, আর এই কয়টা পোল আমার মার্জিনাল এক্সিস ইমাজিনারি এক্সিসে আছে। আর আমরা এইটুকু আমরা জানতে পারতাম যে ঠিক আছে, কোন একটা সার্টেন কন্ডিশনে আমার সিস্টেমটা ইনস্টেবলের দিকে যাইতে পারবে কিনা। তো আমরা রুট লুকাসের মাধ্যমে যেটা হচ্ছে, যে রুট লুকাসের মাধ্যমে আমরা সিস্টেমটা ডাইনামিক ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানতে পারি। আমরা সিস্টেমটার ডাইনামিক ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানতে পারি। এখন আপনি বলতে পারেন যে ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্সটা কি স্যার? তো ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে আপনার সামনে পুরো একটা প্লট থাকবে, যে প্লটের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আমাদের যে যে আমার সামনে একটা প্লট থাকবে, যে প্লটের মাধ্যমে আমি আসলে জানতে পারবো যে আমার সিস্টেমটা কিভাবে ইনস্টেবিলিটির দিকে যদি যায় তাহলে কিভাবে ইনস্টেবিলিটির দিকে যেতে পারে, বা কিভাবে আমার স্টেবল অবস্থায় আসে, সেটা আমার একটা সামনে একটা প্লট থাকবে। সেই প্লটটার মাধ্যমে আমরা জানতে পারবো। ঠিক আছে? তো এটা যখন আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখাবো তখন জিনিসটা আপনাদের কাছে আরো বুঝতে পারবেন যে ঠিক আছে প্লটটা কিরকম। তো আপাতত একটু জেনে রাখেন যে রুট লুকাসের মাধ্যমে আমরা একটা সিস্টেমের ডাইনামিক ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা জানতে পারতেছি। দ্যাট মিনস আমার হচ্ছে গিয়ে সিস্টেমটা কিভাবে, বা আমার রুট যেগুলা সিস্টেমটা সেই রুট গুলা কিভাবে আছে, সেটার আমরা একটা প্লট আমাদের সামনে এই রুট লোকাসের মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারবো। তো রুট লোকাসের জন্য যেটা হয় যে আমাদের কিছু নিয়ম কানুন বা রুলস আমাদের ফলো করতে হবে। তো রুলস টোটাল হচ্ছে গিয়ে অনেকগুলো আছে, আবার অনেকগুলো ভাগ আছে। তো একটা রুট লোকাসের প্লট আমি যদি তৈরি করতে চাই, তার জন্য আমাকে 8টা রুলস সম্পর্কে আমাকে জানা থাকতে হবে আর কি। ঠিক আছে? তো আমরা একটু ফার্স্টে আলোচনা করি রুলস গুলো নিয়ে। প্রথম যে রুলসটা আমি লিখতেছি, যে রুলস অফ রুট লোকাস প্লট। আমরা রুট লোকাস প্লটিং এর জন্য যেসব রুলস গুলো মানতে হবে সেগুলো আমরা এখন লিখতেছি। প্রথম যে রুল আছে, রুল 1। প্রথম যে রুলটা, সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে। এটা আমাদের একটু, আমি একটা কথা বলতেছি সে কথাটা একটু দেখেন। সেটা আমরা বলতেছি যে যে রুট লোকাসের যে প্লটিংটা হবে সেটা আপনার রিয়েল এক্সিসের সাথে সিমেট্রিক্যাল হবে। আমি আগে কথাটা লিখি। যেটা বলছে দেখেন, যে রুট লুকাসের যে প্লটিংটা হবে সেটা আপনার সিমেট্রিক্যাল হবে রিয়েল এক্সিসের সাথে। তো আমরা প্লটিংটা হবে কি, যে আপনার দুইটা এক্সিস থাকবে,
এই যে ওয়াই অ্যাক্সিস যেটা, দ্যাট মিনস এই অ্যাক্সিসটাকে আমরা এখানে বলতেছি ইমাজিনারি অ্যাক্সিস, আর এক্স অ্যাক্সিস এর দিকে যে অ্যাক্সিসটা থাকে সেটাকে আমরা বলে থাকি রিয়েল অ্যাক্সিস। তো এখন আমরা যে প্লটটা করব সেটা আসলে এই কথাটা আপনি জাস্ট জেনে রাখেন, আমরা যখন প্লটিং করব তখন আপনি আরো ক্লিয়ারলি, যখন আমার রুট লোকাসটা প্লট হয়ে যাবে তখন আমাকে দেখতে হবে চেক করে যে আমার এটা রিয়েল এক্সিসের সাথে হচ্ছে কি আমার সিমেট্রিক্যাল কিনা। সিমেট্রিক্যাল মানে হচ্ছে কি রিয়েল এক্সিসের সাথে কিন্তু আপনার, মানে রিয়েল এক্সিসের দুই পাশে আপনার কিন্তু প্লটিংটা দেখতে একই রকম হবে, এটাকে আমরা বলতেছি সিমেট্রিক্যাল। ধরেন আপনি একজন মানুষকে যদি আমি একদম মাথার মাঝখান দিয়ে নাক বরাবর সমান দুই ভাগে ভাগ করি, তাহলে কিন্তু তার বাম সাইড এবং হচ্ছে তার ডান সাইড হচ্ছে কি সিমেট্রিক্যাল, কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার অর্ধেক ভাবে থাকবে, মানে দেখতে আর কি। মানে এরকম যদি আমি বলি, বা ধরেন আপনি আর কিভাবে বুঝাবো, ধরেন আপনার কাছে কি আছে, আহ একটা গ্লাস আছে। এখন এই গ্লাসটাকে যদি আপনি মাঝ বরাবর ভাঙেন, মানে এমন ভাঙেন বা কেটে ফেলেন, তাহলে দেখবেন যে আপনি যে দুইটা পোর্শন পাবেন সেই দুইটা পোর্শন কিন্তু একে অপরের সিমেট্রিক্যাল, মানে দেখতে একই রকমই হবে। তো এটাকে আমরা বলতেছি সিমেট্রিক্যাল। যেমন ধরেন এটাকে যদি আমি এরকম যদি একটা কার্ভ নেই, জাস্ট নর্মাল একটা কার্ভ দেখাচ্ছি, দেখেন। এই যে দেখেন এটা হচ্ছে একটা কার্ভ, এটা দেখেন আমার রিয়েল এক্সিস এর সাপেক্ষে কিন্তু সিমেট্রিক্যাল, কারণ রিয়েল এক্সিস হচ্ছে এটা, এই যে রিয়েল এক্সিস, এবং এর উপর দিকে যেরকম দেখতে আমার নিচের দিকে কিন্তু কি সেম দেখতে, এটাকে আমরা বলতেছি সিমেট্রিক্যাল। তার মানে আমাদের যে রুট লোকাসটা হবে সেটা রিয়েল এক্সিস এর সাপেক্ষে, আবারও বলতেছি রিয়েল এক্সিস এর সাপেক্ষে, ইমাজিনারি এক্সিস এর সাপেক্ষে কিন্তু না। তার মানে আমাদের যে রুট লোকাসটা হবে সেটা রিয়েল এক্সিস এর সাপেক্ষে, দ্যাট মিনস রিয়েল এক্সিস এর উপরে দেখতে যেরকম হবে আমার নিচের দিকে দেখতে কি হবে, সেম হবে। বুঝা গেছে এই কথার মিনিংটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট রুলে চলে যাই। দেন হচ্ছে রুল টু। রুল টু হচ্ছে যে আমাদের টোটাল নাম্বার অফ লকি, যেটা বলতেছে যে কয়টা লাইন থাকবে সেটা আমাদের আর কি ক্যালকুলেট করতে হবে। সেটাকে আমরা যেভাবে ক্যালকুলেট করি টোটাল লক কি বলি আমরা, তো সেটা হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ পোল কমা জিরো, পি মানে হচ্ছে পোলস এবং জেড মানে হচ্ছে জিরো। তার মানে আপনার একটা সিস্টেমে টোটাল লকি কয়টা হবে সেটা কিভাবে বুঝবেন, যে আমার যদি ধরেন একটা সিস্টেমে 3টা পোল থাকে এবং 2টা জিরো থাকে, তাহলে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ পোলস এবং অথবা জিরোস কয়টা। এখানে দেখেন যে আমার সবচেয়ে বেশি নাম্বার কোথায় আছে, একটা আছে 3টা পোল আছে এবং জিরো আছে আমার 2টা, তাহলে 3টা পোল এবং হচ্ছে 2টা জিরো, এর মধ্যে সবচেয়ে বেশি ভ্যালু নাম্বার কোনটা, 3টা। তার মানে তখন আমার হবে টোটাল লক কি হবে কত, 3। বুঝা গেছে? স্যার ম্যাক্সিমাম যেটা থাকবে ওইটাই, তাই তো স্যার? হ্যাঁ, সেটা পোলস হইতে পারে অথবা জিরো হইতে পারে। ওকে স্যার, ঠিক আছে। তারপর হচ্ছে রুল 3। রুল 3 হচ্ছে যে আমাকে নাম্বার অফ অ্যাসিম্পটন্স ক্যালকুলেট করতে হবে। নাম্বার অফ অ্যাসিম্পটন্স আপনাদের ক্যালকুলেট করতে হবে, এইটা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন? তো সেটাকে আমরা যেভাবে করব যে নাম্বার অফ অ্যাসিম্পটটস, তো অ্যাসিম্পটটস কয়টা থাকবে সেটা ইকুয়াল হবে আমার পি মাইনাস জেড। এর মানে কি, যে আপনার টোটাল নাম্বার অফ পোলস মাইনাস টোটাল নাম্বার অফ জিরোস। আপনি এইভাবেও লিখতে পারেন যে সামেশন অফ পি মাইনাস সামেশন অফ জেড। তার মানে আপনার পোল নাম্বার কয়টা, মানে টোটাল পোল নাম্বার থেকে আপনাকে টোটাল নাম্বার অফ জিরো সেটাকে বিয়োগ করতে হবে। যদি আপনার পোল সংখ্যা থাকে 3টা এবং জিরো সংখ্যা যদি থাকে 2, তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাসিম্পটটস কয়টা হবে, আমার টোটাল নাম্বার অফ পোল কয়টা, 3টা, 3 মাইনাস তখন হবে 2, দ্যাট মিনস 1, একটা হবে যে এভাবে। তাহলে এটা গেলো আমাদের রুলস 3। দেন হচ্ছে রুল 4। রুল 4 হচ্ছে যে আমাকে এই যে অ্যাসিম্পটটস যে কয়টা আমি বের করলাম, তো এই যে অ্যাসিম্পটটস, এই অ্যাসিম্পটটস এর অ্যাঙ্গেল গুলো আমাকে বের করতে হবে। তাহলে অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটটস,
তাহলে আমাকে অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটস বের করতে হবে, যেটাকে আমরা থিটা হিসেবে আমরা বলতে পারি থিটা। সেই থিটাটা হচ্ছে কিরকম, এটা হচ্ছে যে আপনার রিয়েল পার্ট অফ পোলস। তো যার থেকে নয়েজ আসতেছে একটু কাইন্ডলি মিউট করেন। কথা বলার দরকার হলে বা কোশ্চেন করতে জিজ্ঞেস করা হলে তখন আবার আনমিউট করে কথা বলে। আপনি মিউট করে দেন স্যার, ভুলে মনে হয় হয়ে গেছে। করে দেন স্যার। আমি মিউট করে দিচ্ছি, তাহলে মিউট করে দিলে আমাকে এখান থেকে বের হইতে হবে। মুজাফফর ভাই আপনি এটা একটু অফ করেন, মিউট। জি স্যার, হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন যে রিয়েল পার্ট অফ পোলস মাইনাস হচ্ছে রিয়েল পার্ট অফ জিরোস, মানে এখানে শুধু আমাদের রিয়েল পার্ট নিয়ে কথাবার্তা আমরা বলবো। দেন ডিভাইডেড বাই হচ্ছে টোটাল নাম্বার অফ পোলস মাইনাস টোটাল নাম্বার অফ জিরোস। তো আপনি ধরেন পোল পোল জানেন, এবং সে হচ্ছে যে পোল গুলা কি কি, ধরেন আপনার একটা পোল আছে -2 প্লাস হচ্ছে 1j, আপনার পোল হচ্ছে এরকম। তাহলে এই ক্ষেত্রে আপনার রিয়েল পার্ট কোনটা, -2 না? জি স্যার, -2। -2, এই ওয়ার্ডটা কিন্তু আপনার ইমাজিনারি পার্ট। তো যেসব ওই পোলস এর গুলো আপনি কি করবেন, রিয়েল পার্ট নিয়ে আপনি সামেশন করবেন, অ্যালজাব্রিক সামেশন। দেন জিরোর গুলারও হচ্ছে আপনি রিয়েল পার্ট নিয়ে অ্যালজাব্রিক সামেশন করবেন। দেন আপনার ওই রিয়েল পার্ট অফ পোলস থেকে আপনি বিয়োগ করবেন রিয়েল পার্ট অফ জিরোস। দেন ভাগ করতে হবে টোটাল নাম্বার অফ পোলস, এবং এই যে এইভাবে যে আপনার সামেশন অফ পি মাইনাস সামেশন অফ জেড। ঠিক আছে? এদের যে ডিফারেন্সটা আছে টোটাল নাম্বার অফ পোল এবং টোটাল নাম্বার অফ জিরো, সেখান থেকে আপনার যেটা পাবেন সেটাকে আপনি এটা দিয়ে ভাগ করে দিবেন। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা অ্যাসিম্পটোটস এর অ্যাঙ্গেল গুলো হচ্ছে কি আমরা ক্যালকুলেট করতে পারি। আচ্ছা সরি, এইটা হচ্ছে গিয়া আমি থিটা, এটা একটু অন্যটা বলে ফেলছি, আমি আবার বলতেছি, এটা আসবে, আমি একটু অন্যটা বলে ফেলছি। আমি বলি এটা হচ্ছে যে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটস আপনি যেভাবে বের করবেন, অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটস সেটাকে আমরা বলতেছি থিটা। তো সেটা হচ্ছে যে 2x+1 মাইনাস পি মাইনাস জেড। এই যে পি মানে সেম জিনিস আপনার নাম্বার অফ পোলস, এবং জেড মানে হচ্ছে নাম্বার অফ জিরোস। এই এক্স এর মানটা কত সেটা আমাকে জানতে হবে, এবং সাথে 180 দিয়ে গুণ করবেন এটা। তাহলে দেখেন এখানে এক্স এর ভ্যালু কত হবে, এই এক্স এর ভ্যালু কিন্তু আমার যেটা হয় যে আমি আপনাকে বলি, এক্স এর ভ্যালু 0 হইতে পারে, 1 হইতে পারে, এরকম 0 থেকে স্টার্ট হয়ে এরকম চলতে থাকে আর কি। তাহলে দেখেন আপনি দেখতেছেন যে আমার 0 1 2 এভাবে কিন্তু চলতে থাকবে, তার মানে অনেকগুলো ভ্যালু। তাহলে কি আমি এই 0 থেকে 1 পর্যন্ত যে ইনফাইনাইট সংখ্যক যে ভ্যালু আছে, ইন্টিজার ভ্যালু, তো সেগুলোর জন্য কি আমি প্রত্যেকটা থিটা বের করব না? আমি হচ্ছে যে এখান থেকে দেখেন রুল 3 তে আমি কি করছি, যে নাম্বার অফ অ্যাসিম্পটোটস কয়টা সেটা আমরা বের করতে পারি। তো এখানে যদি আমার অ্যাসিম্পটোটস থাকে 2টা, তাহলে ওই 2টার জন্য আমাকে 2টা অ্যাঙ্গেল বের করতে হবে। যদি 2টা থাকে নাম্বার অফ অ্যাসিম্পটোটস, তাহলে আমাকে 2টা অ্যাঙ্গেল বের করতে হবে। সেক্ষেত্রে আপনি প্রথমে x = 0 বসাবেন এবং x = 1 বসাবেন, এখানেই শেষ। আর যদি আপনার 3টা অ্যাসিম্পটোটস থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি একবার x = 0 বসিয়ে থিটা বের করবেন, তারপর x = 1 বসিয়ে থিটা বের করবেন, আর একবার হচ্ছে x = 2 বসিয়ে থিটা বের করবেন। বুঝা গেছে? জি স্যার। তাহলে এইভাবে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে অ্যাসিম্পটোটস বের করব। দেন তারপর হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটসটাও আমরা বের করে ফেলবো। এটা হচ্ছে আমাদের রুল 4। দেন আমাদের আরো আছে, আমরা এটা মুছে দিলাম। দেন হচ্ছে রুল 5। রুল 5 বলছে যে আমরা কিভাবে ওই যে অ্যাসিম্পটোটস আছে, সেই অ্যাসিম্পটোটস এর যে সেন্ট্রয়েড, দ্যাট মিন্স আপনার সেন্টারে যে অ্যাসিম্পটোটসটা থাকে, সেই অ্যাসিম্পটোটসটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। দ্যাট মিন্স হচ্ছে আপনার ক্যালকুলেশন calculation of centroid of asymptotes. এটা আমরা কিভাবে বের করব? তো এটার জন্য যেটা হচ্ছে যে আগের যে ইকুয়েশনটা লিখছিলাম সেটা, দ্যাট মিন্স আপনি
রিয়েল পার্ট নেবেন পোলের, ওই পোলসে যে রিয়েল পার্ট গুলো থাকবে সবগুলো পোলের, তাদের রিয়েল পার্ট গুলো আপনি যোগ করবেন, দেন মাইনাস করবেন হচ্ছে সামেশন অফ রিয়েল পার্ট অফ জিরোস, দেন আপনি টোটাল নাম্বার অফ পোল থেকে টোটাল নাম্বার অফ জিরো বিয়োগ করবেন। বুঝা গেছে? এটা হচ্ছে আমার রুল 5, যেটা একটু আগে বুঝাইছিলাম আর কি। তো এই সূত্রটা ইউজ করে আমরা অ্যাসিম্পটোটসের যে সেন্টার যেগুলো আছে, যতগুলো অ্যাসিম্পটোটস থাকবে সেই অ্যাসিম্পটোটের যে সেন্টারটা থাকবে সেই সেন্টারটা হচ্ছে আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারবো। স্যার স্যার রুল 4 আর 5 এর মধ্যে পার্থক্যটা বোঝাই দেন। রুল 5-এ কি ছিল যে আপনি রুল 4 যেটা ছিল যে অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটস, তার রুল 3-তে কি ছিল, আপনার প্রথমে জানতে হবে যে অ্যাসিম্পটোটস কয়টা আছে। অ্যাসিম্পটোটস গুলো জানার পরে দেন আপনি ওই অ্যাসিম্পটোটের অ্যাঙ্গেলটা জানবেন, যে ঠিক আছে আমার অ্যাঙ্গেলটা কত, এখানে কিন্তু থিটা অ্যাঙ্গেল। এরপরে আপনার ওই যে অতগুলো অ্যাসিম্পটোটস এর মধ্যে আপনার সবগুলা যে অ্যাসিম্পটোটস আছে, দ্যাট মিনস আপনি রুল 3 থেকে আপনি জানতে পারবেন কয়টা অ্যাসিম্পটোটস থাকবে। এখন ওই সংখ্যক অ্যাসিড ধরেন আপনার 5টা অ্যাসিম্পটোট আছে, আমার সবগুলো অ্যাসিম্পটোট জানা দরকার নাই, কোন অ্যাসিম্পটোটসটা আমার সেন্ট্রয়েডে আছে সেটা আমার জানতে হবে। তো সেই অ্যাসিম্পটোটস যেটা আছে সেন্ট্রয়েড যেটাকে আমরা বলতেছি, সেটা লোকেশন আমরা এভাবে জানবো। বুঝতে পারছেন? জি স্যার। দেন হচ্ছে রুল 6 হচ্ছে এখানে আমাকে ব্রেক অ্যাওয়ে পয়েন্টটা বের করতে হবে। রুল 6 হচ্ছে আমাকে ব্রেক অ্যাওয়ে পয়েন্টটা বের করতে হবে। এই ব্রেক অ্যাওয়ে পয়েন্টটা আমাকে বের করার জন্য 3টা ধাপ আমাকে পারফর্ম করতে হবে। একটা হচ্ছে আপনাকে ক্যারেক্টারিস্টিক্স যে ইকুয়েশন আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন সম্পর্কে কি আমরা জানেন? ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কোনটা? তো ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন যখন আমাকে আইডেন্টিফাই করতে হবে, সেটা সূত্র হচ্ছে যে আপনার 1 প্লাস জি অফ এস, যেটাকে আমি জি অফ এসটাকে বলতেছি আমার ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, and into h of s then equals to 0. 1 plus g of s h of s equals to 0, এই কোশ্চেনটাই হচ্ছে আপনাকে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন নির্দেশ করবে। তো আমাকে ওই সিস্টেমের জন্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করতে হবে। দেন আমাকে এখান থেকে যেটা হচ্ছে আপনি দেখবেন কোশ্চেন একটা ভেরিয়েবল থাকবে কে। তো ওই যে কে যেটা আছে এই ইকুয়েশনের মাধ্যমে কে কে আপনি আলাদা রাখবেন। দ্যাট মিনস আমি বলতেছি দেখেন কম্পিউট কে, এই কোশ্চেনের মধ্যে আপনার কে থাকবে, এটা কিভাবে থাকবে সেটা দেখতে পারবেন একটা যখন আমি করব। তো এই কেটাকে দ্যাট মিনস ভেরিয়েবলটাকে আলাদা রেখে বাকি সবগুলোকে আপনি আলাদা রাখবেন, মানে আপনি ওই ভেরিয়েবলটাকে ইকুয়েশনের এক পাশে রাখবেন আর বাকিগুলোকে ইকুয়েশনের এই সমান চিহ্নের অন্য পাশে রাখবেন। তাহলে দেখেন, তাহলে এই সাইডে যেটা থাকবে সেটাকে আমরা বলতে পারি পলিনোমিয়াল। তার মানে ধরেন আপনার কাছে একটা ইকুয়েশন আছে, সেটা কিরকম, এস স্কোয়ার প্লাস 2s প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যদি আপনি কে কে আলাদা করেন তাহলে কি হবে, কে ইকুয়ালস টু মাইনাস এস স্কোয়ার মাইনাস 2s। দ্যাট মিনস আপনি এখানে এর কে রাখছেন, এটাকে আমরা বলতেছি কম্পিউট কে, আর এই যে একটা ফাংশন আসছে এটাকে আমরা বলতেছি পলিনোমিয়াল। বুঝতে পারছেন? স্যার এটা আবার একটু বুঝাই দেন। এটা হচ্ছে যে আপনি প্রথমে কি বললাম, প্রথমে বললাম যে আপনাকে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা আপনার বের করতে হবে। তো আমি ধরলাম যে আমি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন এইটা, তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখানে আমার একটা ভেরিয়েবল আছে না কে, যার উপরে কিন্তু আমার সিস্টেমটা নির্ভর করবে। তখন এই ভেরিয়েবলটা যে কে আছে সেই কেটাকে আপনার আলাদা রাখতে হবে, সমান চিহ্নের এই ইকুয়েশন থেকে সমান চিহ্নের এক পাশে রাখবেন। তো এই জন্য এখানে আমরা বলতেছি কম্পিউট কে, মানে কেটাকে আপনি একবার আলাদা রাখবেন। আলাদা রাখার পরে বাকি যে যা থাকবে টার্মস গুলা, সেই টার্মস গুলাকে আপনি কে যে পাশে রাখছেন তার অন্য পাশে রাখবেন। তাহলে এই পাশে আমরা রাখলাম, এই পাশে এই যে ফাংশনটাকে এটাকে আমরা বলতেছি পলিনোমিয়াল। ঠিক আছে? মানে আপনি ওই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন থেকে ভেরিয়েবল কে কে ইকুয়াল সাইনের এক পাশে রাখবেন, আর বাকি যে টার্ম গুলো থাকবে ওই টার্ম গুলোকে আপনি ইকুয়াল সাইনের তার অপোজিট পাশে রাখবেন। ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের
এইটুক পর্যন্ত আসতে হবে। প্রথমে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, দেন এখান থেকে আমাকে ইকুয়েশনটাকে এই ফর্মে নিয়ে আসতে হবে। দেন এখান থেকে আমরা যেটা করব যে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে ডি কে, এবং যে ওই যে আপনি বললাম যে কে সমান সমান কত ছিল, -s² - 2s ছিল না। এখন এটাকে যদি আপনি এই যে এই ইকুয়েশনটাকে দেন আপনার হচ্ছে কি এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। এবং এই ডিফারেন্সিয়েশনটাকে আপনি জিরো ধরে কি করবেন, আপনি এসটা ক্যালকুলেট করবেন। তখন আপনি যেটা পাবেন, যে এসটা পাবেন সেটাই হচ্ছে আপনার বলবো যে ব্রেক অ্যাওয়ে পয়েন্ট। সে যে এসটা পাবেন সে এসটাই হচ্ছে আপনার ব্রেক অ্যাওয়ে পয়েন্ট। যেটার কথা আমরা যেখানে বলতেছি, কিভাবে দেখেন, এখান থেকে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন থেকে আমরা যেরকম ফর্মে নিয়ে আসছি, যে নিয়ে আসলাম, এখন এটাকে আপনি ডিফারেন্সিয়েট করেন। ডিফারেন্সিয়েট করলে কত আসে, আপনি এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেন, তার মানে dk/ds কত আসতেছে, -2s - 2 না। জি স্যার। এখন দেখেন এই ডিফারেন্সিয়েশনে যে আপনি যেটা পাইছেন সেটাকে কি করতে হবে, আমাকে জিরো ধরতে হবে। তার মানে এইটাকে আমি ধরে নিব, এটা সমান সমান হচ্ছে কত, 0। দেন এখান থেকে আমরা এস এর ভ্যালু বের করব। তাহলে দেখেন এস এর ভ্যালু কত আসে, এস ইকালস টু, এখানে আসবে, আমি যদি -2 কমন নেই তাহলে এখানে থাকবে s+1। দেখেন এটা আসে কিনা, এটা আসছে না, দেখেন। জি স্যার। তাহলে দেখেন এই যে এস যেটা পাইলাম একটা লোকেশন বোঝাচ্ছে আপনার এই প্লটে, ওই যে ইমাজিনারি এক্সিস এবং রিয়েল এক্সিস এর দিকে একটা প্লটে আপনার এখানে এস হচ্ছে কত, -1। তো এই যে লোকেশনটা এইটাই হচ্ছে আমার ব্রেক অ্যাওয়ে পয়েন্টের লোকেশন, বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে আমার রুল 6। দেন রুল 7 হচ্ছে যে আপনারা এখন অ্যাসিম্পটোটস এর কাজ শেষ, মানে অ্যাসিম্পটোটস আমাকে অ্যাসিম্পটোটস বের করে ফেলছি, তারপর হচ্ছে ব্রেক অ্যাওয়ে পয়েন্ট বের করে ফেলছি। এখন আপনাকে অ্যাঙ্গেল অফ ডিপারচার বের করতে হবে, অ্যাঙ্গেল অফ ডিপারচার। এটা এক্সাম্পল ছাড়া বোঝানো সম্ভব না, এটা আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাবো। তো তার মানে রুট লোকাসের একটা পার্ট হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপারচার, এটা আমাদেরকে বের করতে হবে, এটা আমি দেখাবো আপনাদেরকে। দেন হচ্ছে রুল 8 হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে যে ইমাজিনারি ক্যালকুলেট ইন্টারসেকশন অফ ইমাজিনারি অ্যাক্সিস। ক্যালকুলেট ইন্টারসেকশন অফ ইমাজিনারি অ্যাক্সিস মানে, যেটাকে আমি বলতেছি ইমাজিনারি অ্যাক্সিস মানে কি, যে আপনার এই সিস্টেমটা যেটা বলতেছে যে কোন যদি মার্জিনাল হয়, ঠিক আছে, যদি মার্জিনাল হয় তাহলে কিন্তু সেই ইমাজিনারি অ্যাক্সিসের সাথে আপনার হচ্ছে একটা কাট ঘটবে, যে আপনি যে প্লটটা করবেন সেই প্লটটায় আপনার হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিসকে কাট করবে। যদি সিস্টেমটা যদি মার্জিনাল না হয়, কোনো কারণে যদি আপনার সিস্টেমটা মার্জিনালের দিকে না যায়, তাহলে অবশ্যই আপনার ওই সিস্টেমটা ইমাজিনারি অ্যাক্সিসকে কাট করবে না। আমরা জানি না যে পোল যদি আপনার ইমাজিনারি অ্যাক্সিস থাকে তার মানে কি ওই সিস্টেমটা আমার মার্জিনাল সিস্টেম না, এটা জানেন? মানে পোল যদি আমার ইমাজিনারি অ্যাক্সিসে থাকে তাহলে সেই সিস্টেমটা আমার কি হয়, মার্জিনাল সিস্টেম না, জি স্যার। মার্জিনাল সিস্টেম হয়। তার মানে আমরা তো এখানে টোটাল একটা প্লট আঁকতেছি যে আমার পোল গুলা কিরকম, বা আমার যে রুটের যে ভ্যালু গুলা, দ্যাট মিনস আমার যে আমরা কি বলবো, যখন আমরা একটা ইকুয়েশন সমাধান করি তো ইকুয়েশনে তো অনেকগুলো মূল থাকে যেগুলোকে আমরা বলি রুট মানে অ্যান্সার। দ্যাট মিনস আপনি ওই সিস্টেমের ভ্যালুগুলা যে আমার কিভাবে কোন দিক কিরকম হইতে পারে সেটার আমি একটা প্লট আঁকতেছি। তো যদি আপনি ওই সিস্টেমটা যদি কোনো কারণে আপনার মার্জিনাল হওয়ার চান্স থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে ওই আপনি যে প্লটটা করবেন সেই প্লট আপনার ওয়াই এক্সিসকে কি করবে, কাট করবে, দ্যাট মিনস ইমাজিনারি এক্সিসকে কাট করে। যদি ইমাজিনারি এক্সিসকে কাট না করে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সিস্টেমটা আমার কখনই মার্জিনাল হবে না, বুঝতে পারছেন? এখন এইটা আপনার বের করার জন্য কি করবেন, এটাকে বের করার জন্য ওই যে আমি আগেই বললাম যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা
আপনাকে আগে জানতে হবে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে, যেটা আমরা কিন্তু অলরেডি আইডেন্টিফাই করছিলাম ব্রেকওয়ে পয়েন্টের ক্ষেত্রে। তো সেটা আমাকে লাগবে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। দেন লাগবে হচ্ছে কি এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন থেকে, যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন আমরা বলতেছি 1 প্লাস জি অফ এস ইন্টু এইচ অফ এস ইকুয়ালস টু 0, যেটাকে আমরা বলতেছি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আপনাকে রাউট অ্যারে যেটা আছে সেটাকে আপনার তৈরি করতে হবে। দ্যাট মিনস আমি বলতেছি কনস্ট্রাক্ট রাউট অ্যারে। রাউট অ্যারে কি জিনিস? আমরা রাউট টেবিল তৈরি করছি না, রাউট টেবিল? করেছি স্যার। হ্যাঁ, ওই টেবিলটা তৈরি করতে হবে। ওই টেবিল থেকে আপনি তৈরি করবেন, তারপর ওইখানে কিন্তু আপনার ভেরিয়েবল কে থাকবে, ঠিক আছে? তো ওইখান থেকে আপনি দেখবেন যে কোনো কারণে আমার কে এর কোনো ভ্যালু কারণে আমার সিস্টেমটা মার্জিনাল হয় কিনা। তা আমরা কি বলছিলাম যে আপনার সিস্টেমটা ইমাজিনারি অ্যাক্সিস কখন থাকবে? রাউট টেবিল থেকে আমরা কি জানছিলাম যে আপনার যদি কি হয় মনে আছে, যে আপনার মার্জিনাল কখন হয়, মানে আপনি আপনি কখন হচ্ছে গিয়ে ওই মূলগুলা হচ্ছে আপনার ইমাজিনারি অ্যাক্সিসে থাকে, যখন আপনার একটা রো এর ফুল ভ্যালু কি হয় 0 হয় তখন না? জি স্যার। যখন একটা রো এর ফুল ভ্যালু আপনার 0 হয় তখন। তো ওইভাবে আপনাকে কন্ডিশন দেখতে হবে যে এরকম আমার কোনো কে এর এমন কোনো ভ্যালু আছে কিনা যার কারণে আপনার পুরো রোটা 0 হবে। দ্যাট মিন্স আপনার হচ্ছে কি আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে যদি আপনার ওই পুরো রো 0 হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিসে মূল আছে। তো এখান থেকে আমরা বের করব যে আসলে যে কে এর কোনো ভ্যালুর জন্য আমার ওই পুরা রো 0 হয় কিনা। যদি 0 হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমার ইমাজিনারি অ্যাক্সিস কে কাট করবে, আর যদি না হয় তাহলে আমরা বুঝতে পারবো যে ঠিক আছে আমরা যে প্লটটা করব সেই প্লট কিন্তু আমার ইমাজিনারি অ্যাক্সিস কে কাট করবে না। তার মানে এটাকে এখান থেকে আমি লিখি যে টু ফাইন্ড কে ফর মার্জিনাল সিস্টেম। টু ফাইন্ড কে মানে আপনি কে এরকম বের করবেন মার্জিনাল সিস্টেমের জন্য। তো এটা হচ্ছে আমাদের রুল 8। এবং যখন আপনি কে বের করবেন এই এই কেটাকে আপনার তখন একটা অক্সিলারি ইকুয়েশনে বসাইতে হবে। আবার বলতেছে যদি কে এর এমন ভ্যালু থাকে যার কারণে আপনার মার্জিনাল সিস্টেম হওয়ার চান্স আছে, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে ওই যে কে এর যে ভ্যালুটা থাকে সেই কে ভ্যালুটা আপনি কি করবেন অক্সিলারি ইকুয়েশনে বসাবেন। প্লেস কে ইন অক্সিলারি ইকুয়েশন। আমরা যখন এক্সাম্পল করব তখন এগুলো আরো ক্লিয়ার হবে। আমি জেনারেলাইজ ভাবে রুলগুলো বলতেছি যে আপনি তখন কি করবেন এই কেটাকে তখন অক্সিলারি ইকুয়েশনে বসাবেন, অক্সিলারি ইকুয়েশনে বসাবেন। এখানে একটা কথা আছে, সেই কথাটা যখন আমরা এই টাইপের এক্সাম্পল গুলো করবো তখন বলবো। এবং ওইখান থেকে আপনি যখন ওই কেটা বসাবেন ওই অক্সিলারি ইকুয়েশনে, দেন ওইখান থেকে আপনি এসটা বের করবেন। তো আপনি এস এর যে ভ্যালুটা পাবেন সেটাই আপনি পাবেন যে ঠিক আছে আপনার ওই যে প্লটটা সেই প্লটটা আমার ওই এক্সাক্ট লোকেশনে আমার হচ্ছে কাট করবে। দ্যাট মিনস আপনি যদি এস ওইখান থেকে এস বের করেন সেটা হবে আপনার ইন্টারসেকশন পয়েন্ট অফ ইমাজিনারি অ্যাক্সিস। ইন্টারসেকশন টু ইমাজিনারি অ্যাক্সিস। ঠিক আছে, বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি স্যার অনেক ইনফরমেশন তো স্যার। হ্যাঁ ম্যাথ করতে গেলে স্যার যখন প্র্যাকটিক্যালি করব তখন স্যার হয়তো আরো ভালোভাবে ক্লিয়ার হ্যাঁ, হয়ে যাবে। তো আমরা হচ্ছে নর্মালি একটা রাউট দেখেন রুট লোকাস প্লট করতে গেলে কিন্তু আমার টোটাল এতগুলো কাজ করতে হবে, তাহলে বুঝতেছেন ভালোই বড় তাই না? জি স্যার, তাহলে ম্যাথটার লেন্থ স্যার বাড়বে আর কি স্যার, লেন্দি হ্যাঁ, হবে। যখন আমার হয় আমি আপনার বলে দিই যখন আপনার হচ্ছে দেখেন এখানে অনেকগুলো কাজ আছে, রাউট টেবিল তৈরি করতে হবে, অনেক কিছু করতে হবে। তো আমার একটা সিস্টেম তখনই কমপ্লেক্স হবে যখন সেটা মার্জিনাল হবে, ঠিক আছে? যদি সেই সিস্টেমটা মার্জিনাল হয় তাহলে কিন্তু আমি এইটুক পর্যন্ত করে আমি শেষ করতে পারবো, যে রাউট টেবিল থেকে আমি চেক করব যে মার্জিনাল হয় কিনা, ঠিক আছে?
জি স্যার। এইটুকুই শেষ হয়ে যাবে, কারণ তখন আমার এগুলো দরকার নাই। বাট যদি আমার এমন যদি সিস্টেমটা মার্জিনাল হয়, তাহলে আমাকে এক্সট্রা আরো 2টা ধাপ এগুলো বের করতে হবে। বুঝতে পারছেন? যদি আমার সিস্টেমটা ইমাজিনারি এক্সিস কে কাট করে। তো এটা হচ্ছে রুল। তো এই যে অ্যাঙ্গেল অফ ডিপারচার আছে, আমি আজকে আপনাদেরকে কিভাবে দেখাবো যে কিভাবে অ্যাঙ্গেল অফ ডিপারচারটা ক্যালকুলেট করতে হয়। আর হচ্ছে আর আপনারা হচ্ছে বা আজকে এটা এটা শুধু দেখাবো। দেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে যতটুকু টাইম থাকবে সেটা আপনারা হচ্ছে ক্লাস থেকে শেষ হওয়ার পর আপনারা রুলস গুলা যেগুলো আছে সেগুলো একবার করে দেখবেন। ঠিক আছে? রুলস গুলা পড়বেন যে কোনটার পর কি করতে বলা হয়েছে, কি রকম ভাবে কিভাবে কি করব। ঠিক আছে? এরকম করে দেখবেন যে রুলস গুলা কি বলছে, যাতে করে আমি যখন আপনার নেক্সট ক্লাসে রুট লোকাসটা দেখাবো, তখন যাতে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয় আর কি। তো দেখেন আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপারচার, যে আপনি কিভাবে ডিপারচার অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে পারেন। একটা মিনিট। অ্যাঙ্গেল অফ ডিপারচার, আমরা আজকে ক্লাসে শুধুমাত্র ডিপারচার অ্যাঙ্গেল কিভাবে বের করতে হয় সেটা শিখবো। তো দেখেন, ধরেন আপনার কাছে একটা সিস্টেম আছে। তো এই সিস্টেমের আপনার হচ্ছে কি বলছে যে আপনার একটা সিস্টেম যেটা, সেই সিস্টেমের আপনার ওপেন লুপ ট্রান্সফার ফাংশনটা দেওয়া আছে। সেটা কি রকম? সেটা হচ্ছে জি অফ এস ইকুয়ালস টু কে, যেটা বলতেছিলাম এই কেটা হচ্ছে আপনার ওই ভ্যারিয়েবলটা যেটার উপরে আমার টোটাল সিস্টেমটা নির্ভর করবে। মূলত এই ভ্যারিয়েবলটার উপরেই আমার টোটাল সিস্টেমটা নির্ভর করবে। দেন কে ডিভাইডেড বাই এস ইন্টু এস স্কোয়ার প্লাস 2s প্লাস 2। এবং এখানে বলা হয়েছে যে আপনার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা হচ্ছে ইউনিটি ফিডব্যাক। ইউনিটি ফিডব্যাক এর মানে কি? এর মানে হচ্ছে এটা তো আমার ওপেন লুপ যে ট্রান্সফার ফাংশনটা আছে সেটা। এখানে আমি সিস্টেমটা আঁকি, দেখেন আপনার বুঝার সুবিধার জন্য। এটাই হচ্ছে আমার জি অফ এস। ঠিক আছে? এখানে থাকে আমার ইনপুট, আর এই সাইডে আমার আউটপুট, আর এখানে হচ্ছে আমার ওপেন লুপ যে সিস্টেমটা সেটা। এখন বলছে যে এই সিস্টেমটার সাথে এই সিস্টেমটা বলছে একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম। মানে হচ্ছে এখান থেকে আপনার ইনপুট আউটপুট থেকে ইনপুটে যেটা একটা লাইন গেছে, সেইটার যে গেইন সেটা হচ্ছে আমার 1। তার মানে কি এইচ অফ এস ইকুয়ালস টু কত? 1। বুঝতে পারছেন? ইউনিটি মানে হচ্ছে 1। দেখেন বুঝতে পারছেন কিনা? স্যার আবার একটু বলে দেন। আমি যেটা বলতেছি যে এখানে আপনার বলছে এটা তো আমার ধরেন এই সাইডটা যদি না থাকে, এই ফিডব্যাকের লাইনটা যদি না থাকে, তাহলে এটা একটা ওপেন লুপ সিস্টেম না, আর আপনার তো কোনো ফিডব্যাক নাই, তাই না? জি তো স্যার। এই যে ওপেন লুপ সিস্টেম এর যে গেইনটা, মানে ইনপুট থেকে আউটপুটের মাঝে আপনি ধরেন ইনপুট যেটা দিচ্ছেন, আউটপুট পাইছেন অন্যরকম। তার মানে কি একটা গেইন হয়েছে, যেটা আপনাকে হয় আপনি ওটা হচ্ছে এমপ্লিফাই করছে দ্যাট, অথবা ওটা হচ্ছে আপনাকে কি করছে, অ্যাটেনুয়েট করছে। তো যেটাকে আমি বলে থাকি না কেন, সেটাকে আমরা বলতেছি যে গেইন। দ্যাট মিনস এখানে যেহেতু আমার ফিডব্যাক নাই, এই কারণে এটাকে আমরা জিএসএস টাকে কি বলি, যে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, বা এটাকে আমরা গেইনও বলে থাকি, যাই বলেন। তো এটা হচ্ছে আমার ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, সেটা হচ্ছে এরকম। এবং বলছে যে এই সিস্টেমের সাথে আপনার কি আছে, একটা ইউনিটি ফিডব্যাক আছে। দ্যাট মিনস আপনার আউটপুট থেকে ইনপুটে একটা লাইন কানেক্ট করা আছে। সেই যে লাইনের যে গেইনটা সেটাকে আমরা বলতেছে 1, কারণ এটাকে বলছে ইউনিটি ফিডব্যাক। দ্যাট মিনস এই যে আউটপুট থেকে ইনপুটে যেটা লাইন গেছে, দ্যাট মিনস ফিডব্যাক, সেই ফিডব্যাকটা হচ্ছে আপনার 1। তার মানে কি এটাকে আমরা কি বলে থাকি, এইচ অফ এস বলে থাকি না এখানে?
জি স্যার, বুঝতে পারছি এটা এখন। হচ্ছে তাহলে কত থাকবে 1, যে গেইনের ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে আমার এইচ অফ এস, তাহলে এইচ অফ এস হচ্ছে আমার 1। তো কথাবার্তা বা চিত্রের মাধ্যমে এখান থেকে আপনাকে দেখে নিতে হবে যে এইচ অফ এস কত আছে। তাহলে দেখেন এখানে আমরা এইচ অফ এসটা বুঝতে পারলাম, যেহেতু এখানে ইউনিটি ফিডব্যাকটা বলা আছে, তার মানে এইচ অফ এস হচ্ছে আমার 1। তো এখন আমাকে এই পুরা যে ফাংশনটা আছে, দ্যাট মিনস আপনার পুরো ট্রান্সফার ফাংশন, পুরো সিস্টেমের ট্রান্সফার ফাংশনটা বের করতে হবে, সেটা হচ্ছে জি অফ এস ইন্টু এইচ অফ এস। আমরা সবসময় জি অফ এস ইন্টু এইচ অফ এস, এই জি অফ এস কে এইচ অফ এস দ্বারা গুণ করব। তো গুণ করার পর এটা হচ্ছে আমরা বের করি। তাহলে জি অফ এস কত লিখি, সেটা হচ্ছে কে ইন্টু এস ইন্টু কত এস স্কোয়ার প্লাস হচ্ছে 2s প্লাস হচ্ছে 2। এখন যেহেতু ইন্টু আছে কত এইচ অফ এস কত 1, তাহলে যে গুণ 1। তো যা ভ্যালু তাই থাকবে, এই কারণে আমরা এটাকে নাও লিখতে পারি। তো এটা হচ্ছে আমার জি অফ এস ইন্টু এইচ অফ এস বের করলাম। তখন আমরা কি করব, এটাকে একটু সিম্পলিফাই করব। তো সিম্পলিফাইটা কিভাবে করা যায় দেখেন, কে আমরা এমন ভাবে সিম্পলিফাই করব যাতে এখান থেকে আমরা পোল অথবা জিরোর ভ্যালু সহজে বের করতে পারি। তাহলে এখান থেকে এস, এখন আমরা কিভাবে বের করতে পারি দেখেন, এখানে যদি আমি লিখি এস প্লাস 2, না এস প্লাস 2 না লিখি এক্স প্লাস 1 যদি লিখি, দেখেন এটা আমি ভেঙে দেখাই কিভাবে আসতেছে। এখানে আছে আমার এস স্কোয়ার প্লাস হচ্ছে কত 2s প্লাস হচ্ছে কত 2, এই 2টাকে আমরা লিখতে পারি 1 প্লাস 1 লিখলাম। লেখার পরে যেটা করব দেখেন, এটাকে আরেকটু সিম্পলিফাই করি। তাহলে দেখেন এস স্কোয়ার প্লাস 2s প্লাস 1, এটাকে আমরা লিখতে পারি না এস প্লাস 1 হোল স্কোয়ার। জি স্যার, পারি স্যার। এতটুকুকে আমরা লিখলাম, দেন সাথে আছে প্লাস 1, তাহলে আমরা প্লাস 1 লিখলাম। তাহলে দেখেন এখন আমরা যেটা করব, যে সিম্পলিফাই ভ্যালুটা নিয়ে এখন আমরা কাজ করব। তার মানে জি অফ এস ইন্টু এইচ অফ এস যেটা আসছে, সেটা হচ্ছে আপনার কে এস এস প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1, এরকম এরকম আসলো। তাহলে দেখেন এখান থেকে আমরা পোল, এবং এখানে তো আমরা বুঝতে পারতেছি এখানে আমাদের জিরো নাই, তো এস এর কোনো ভ্যালুর জন্য আমার এটা জিরো হবে না, তার মানে এখানে আমাদের কোনো জিরো নাই। এখন ডেনোমিনেটর থেকে আমরা পোল বের করি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্তেছি যেখান থেকে কিন্তু আমাদের পোলের ভ্যালু, পোল দুইটা থাকবে। কারণ দেখেন পোল দুইটা থাকবে না কয়টা থাকবে দেখেন বলেন তো, পোল কয়টা থাকবে, তিনটা থাকবে না? কারণ এস এর আমার হাইয়েস্ট পাওয়ার কত 3 না? জি স্যার, এস কিউব তো স্যার। হ্যাঁ এস কিউব, তার মানে আমার পোল থাকবে 3টা। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এখানে 3টা পোল থাকবে। তিনটা পোল থাকবে। এখন 3টা পোলের লোকেশন গুলো আমরা একটু জানি। তাহলে দেখেন এখানে একটা এস আলাদা গুণাকারে আছে, তাহলে আমরা বলতে পারি যে এস যখন আমার জিরো হবে তখন, মানে আমি পোল কি বের করি যে এস এর কোন ভ্যালুর জন্য আমার ডেনোমিনেটর জিরো থাকবে, তাই না? তো এখানে এস যদি আমি জিরো বসে, তাহলে কিন্তু ডেনোমিনেটরটা জিরো হয়ে যাবে। তার মানে একটা পোল আছে আমার জিরোতে, আর বাকি যে দুইটা পোল আছে এটাকে আপনার সমাধান করতে হবে যে এস এর কোন ভ্যালুর জন্য আমার এই পুরা রাশিটা জিরো হয়। তাহলে সেটা আমি লিখে দিচ্ছি দেখেন, সেটা হবে আপনার এস ইকালস টু একটা হবে আপনার -1 প্লাস জে, আরেকটা হবে আপনার, আরেকটা যেটা ভ্যালু হবে, আরেকটা যে এস এর ভ্যালু হবে সেটা হবে আপনার -1 মাইনাস জে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে 3টা পোল বের করে ফেললাম। এখন আমরা প্লট করব দেখেন, এখন আমরা কিভাবে ডিপারচার অ্যাঙ্গেল বের করতে পারি। এটা হচ্ছে আমার ইমাজিনারি এক্সিস আর এদিকে হচ্ছে আমার রিয়েল এক্সিস।
এগুলো লিখতে হবে। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা পোলগুলো বসাই। একটা পোল কোথায় আছে? জিরোতে আছে না? জি স্যার। তাহলে এখানে আমরা বললাম, তাহলে একটা পোল, এটা হচ্ছে কিন্তু আমাদের জিরো, তাহলে এখানে একটা পোল আছে। আমরা একটু এখানে বলি এটা হচ্ছে আমাদের 1, আর এদিকে ধরেন আমার -1, এটাকে ধরেন আপনি -1, আর এটাকে ধরেন আপনি +1। ঠিক আছে, এখন দেখেন কিভাবে করবেন। এখন আমার যে পোলগুলো আছে সেগুলোকে আমি একটু বসাই। s = 0 বসাইলাম। একটা আছে কত? -1, দ্যাট মিনস -1 প্লাস যে, তার মানে এইখানে না? জি স্যার। তাহলে এখানে আমার একটা পোল আছে যেটাকে আমরা বলতেছি -1 প্লাস জে, আর একটা হচ্ছে -1 মাইনাস জে। তাহলে এটা কোথায় হবে? এই জায়গায়, -1 দেন -জে, এই যে এরকম। ঠিক আছে, আমরা কিন্তু পোলগুলো বসায় ফেলছি। স্যার যদি একটা কোশ্চেন করি স্যার, এই এস হ্যাঁ এর যে মানগুলো পাইলাম না স্যার তিনটা, হ্যাঁ, আমাদের তো একটা পোল, বাট পোলটা স্যার কেমন ডিটারমাইন করলাম ওইটা একটু বলেন। আচ্ছা, পোল যেটা হচ্ছে যে আপনাকে দেখতে হয়, পোল বের করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ডেনোমিনেটর দেখতে হয়। ঠিক আছে, তাহলে দেখেন এখানে একটা ডেনোমিনেটর জি স্যার, এখানে এস কিউব আছে স্যার। এস, এখানে হচ্ছে যে আপনার s+1 হোল স্কোয়ার +1। এখন এটা ইকুয়ালস টু 0 হবে দেখেন। এখন এখান থেকে আপনি এস এর ভ্যালুগুলো বের করেন। তাহলে দেখেন এখানে, তাহলে আমার একটা এস এর ভ্যালু আসবে 0, তাই না? একটা এস এর কিন্তু ভ্যালু 0 আসবে। স্যার একটা এস এর ভ্যালু 0 আসবে। এখন বাকি, এখন এতটুক নিয়ে আমাকে কাজ করতে হবে। জি স্যার। তাহলে s+1 হোল স্কোয়ার +1 ইকুয়ালস টু 0, এখান থেকে আপনি বের করেন। তাহলে কিভাবে আসবে? যে এখান থেকে যদি আপনি বের করেন, আপনাকে এটা সলভ করে বের করে নিয়ে আসতে হবে। তাহলে আপনার আসতেছে হচ্ছে s² প্লাস কত, 2s, প্লাস হচ্ছে 2 আসবে। দেন এখান থেকে আপনাকে সলভ করে s এর ভ্যালুটা নিয়ে আসতে হবে। তো এখান থেকে ওই যে আমাদের একটা ইকুয়েশন আছে না, যদি আমি বলি যে যদি যদি দ্বিপদী উপপাদ্য আমরা অনেক আগে পড়ছিলাম, যে এখান থেকে আমরা s এর ভ্যালু নিয়ে আসতে পারি, সেটা কিরকম? যে -b প্লাস মাইনাস হোল রুট b² প্লাস 4ac ডিভাইড বাই -4ac 2। ডিভাইডেড বাই 2a, যেখানে বিটা হচ্ছে এই যে এটা সহগ। হ্যাঁ 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 স্যার, স্যার এটা তাহলে হচ্ছে স্যার 1 হবে, এখানে 1 হবে, সি এখানে 2 হ্যাঁ, হবে। তো ওইভাবে আর কি বের করবেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্যার, ওকে। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা বের করে ফেলবো। এখন একটু খেয়াল করে দেখেন, তো এটা হচ্ছে আমাদের পোলের লোকেশন গুলো আমরা বের করে ফেলছি। এখন আমাকে কি করতে হবে? আমরা আগে বলছি যে আপনার রুট লোকাস যেটা হবে সেটা কি হবে? রিয়েল এক্সিসের সাপেক্ষে কি হয়? সিমেট্রিক্যাল হয় না? রুট লোকাসটা কিন্তু আপনার জি রিয়েল এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক্যাল হয়। এখানে আপনাকে একটা বের করে একটা কথা বলি, যে আমার কিন্তু এখানে যে অ্যাঙ্গেল অফ ডিপারচার সেটা কিন্তু আমার বের করতে হবে পোলের জন্য। অ্যাঙ্গেল অফ ডিপারচার আমাকে বের করতে হবে পোলের জন্য। এখানে অলরেডি আমি দেখতে পাচ্ছি তিনটা পোল আছে কিন্তু কোনো জিরো নাই। ফাইন, আমাকে পোলের জন্য ডিপারচার অ্যাঙ্গেল আমি বের করব। এখন কি করব দেখেন, আমি সেই সব পোলের জন্য আমি ডিপারচার অ্যাঙ্গেল বের করব যেসব পোলগুলো আমার এক্স এক্সিস বাদে অন্য, মানে আপনার যেসব, আমি কি করব দেখেন, সহজ কথা বলে দেই, যেসব পোলগুলো আমার রিয়েল, দ্যাট মিন্স আপনার যেসব পোলগুলো আপনার এই রিয়েল এক্সিসে আছে, দ্যাট মিন্স শুধুমাত্র রিয়েল এক্সিসের উপরে আছে, সেগুলোর জন্য আপনার ডিপারচার অ্যাঙ্গেল বের করা লাগবে না। বুঝতে পারছেন? স্যার, তার মানে -1 0 +1 এর জন্য আমার না ডিপারচার না, অ্যাঙ্গেল এখানে বের করতে দেখেন, হবে না। এগুলো তো আমি স্থানাঙ্ক দিছি, আমার কিন্তু পোল হচ্ছে কোথায়? 0। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ একটা, এইটা একটা, মানে আপনার জিরোটা কিন্তু রিয়েল এক্সিসে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ তার জি মানে স্যার। এটার জন্য আমার ডিপারচার অ্যাঙ্গেল বের করতে হবে না। ঠিক আছে, হ্যাঁ জি
তাহলে বাকি দুইটার জন্য বের করতে হবে। কারণ আপনাদেরকে এটাও বলবো যে শুধুমাত্র এইটার জন্য বের করলেও হবে, এটার জন্য আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন। তো আগে এটা বের করে দেখাই। তো এইটার জন্য যখন আপনি ডিপারচার অ্যাঙ্গেল বের করবেন সেটা কিভাবে বের করবেন, এটা থেকে আপনি কি করবেন দেখেন, এটা আপনি এই এই যে পোলটা আছে এটার থেকে আপনি বাকি যে পোলগুলো আছে সবগুলার সাপেক্ষে আপনি অ্যাঙ্গেল আপনাকে বের করতে হবে। তো আমি লিখে দিচ্ছি, দেখেন আপনি যে ডিপারচার অ্যাঙ্গেলটা বের করবেন সেটা হচ্ছে থিটা ডি। থিটা ডি হবে আপনার 180 ডিগ্রি মাইনাস আপনার পোলের যে অ্যাঙ্গেল গুলো আছে সেটা, দ্যাট মিনস থিটা পি, মাইনাস করতে হবে আপনার জিরোর যে অ্যাঙ্গেলটা আছে সেটা, দ্যাট মিনস জেড থিটা, এরকম। ঠিক আছে, এখন দেখেন এটা আমরা কিভাবে বের করতে পারি। তো প্রথমে এইটার পোলের জন্য এই পোল, তাহলে এটার জন্য যদি আমি ডিপারচার অ্যাঙ্গেল বের করি তাহলে বাকি পোল আছে কয়টা, এইটা এবং এটা না? তাহলে ফার্স্টে আমরা এইটার সাপেক্ষে এইটার অ্যাঙ্গেলটাকে বের করি। যে পোল একটা হচ্ছে যে কি আপনার এই যে পোলের সাপেক্ষে হচ্ছে কি আপনার যেটার জন্য আপনি ডিপারচার অ্যাঙ্গেল বের করবেন সেগুলোকে অন্যান্য পোল এবং জিরোর সাথে আপনার অ্যাঙ্গেল গুলো বের করতে হবে। তাহলে এটার সাথে যে আমার অ্যাঙ্গেলটা তৈরি করতেছে দেখেন, এটার সাথে তাহলে এটার আমি এটা যোগ করি, যোগ করলাম। যোগ করার পরে আপনার এই যে লাইনটা, এই লাইনটা আপনার এই হরিজন্টাল এক্সিসের সাপেক্ষে যে কোণটা তৈরি করতেছে সেটা হচ্ছে আমার এই যে পোল, এই এর সাপেক্ষে অ্যাঙ্গেল। বুঝতে পারছেন? মানে দেখেন আমি যেটা বোঝাতে চাচ্ছি, এখানে বলছে সামেশন অফ থিটা পি, তার মানে আপনি এটার জন্য বের করতে চাচ্ছেন ফার্স্টে এটার সাপেক্ষে এইটার অ্যাঙ্গেল কত সেটা বের করবেন, আবার এটার সাপেক্ষে এইটার অ্যাঙ্গেল কত ক্রিয়েট করছে সেটা বের করবেন। বুঝতে পারছেন? এই তাহলে কি এটার সাথে এটা মানে পোল টু পোল আমার অ্যাঙ্গেল কত সেটা বের করলাম, এটা আমার পোল টু পোল অ্যাঙ্গেল কত বের করলাম সেটা বের করলাম। তাহলে এগুলোকে আমার যোগ করতে হবে, দেন মাইনাস করতে হবে। এটার সাপেক্ষে যদি আমার কোনো জিরো থাকতো তাহলে ওই জিরো গুলোর সাপেক্ষে ওই অ্যাঙ্গেল গুলো আমার বের করা লাগতো। ঠিক আছে, বুঝা গেছে কথা? জি স্যার। তাহলে দেখেন এটার জন্য আমরা বের করতে চাচ্ছি, তাহলে তাহলে বাকি আছে আমার দুইটা পোল, তাহলে এই দুইটা পোলের সাপেক্ষে এই পয়েন্টটা কত অ্যাঙ্গেল তৈরি করছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখেন এটার সাথে আমি ফার্স্টে এটা দেখি, তাহলে এটা যোগ করলাম, যোগ করলে আমার এটা আমার এই হরিজন্টাল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করতেছে সেটা আমরা বের করব। তাহলে এই অ্যাঙ্গেলটা কত সেটা আমার মান বের করতে হবে। তাহলে দেখেন এই অ্যাঙ্গেলটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কোন দুইটা ভাগে? একটা হচ্ছে এতটুকু একটা অ্যাঙ্গেল না, কারণ বাকিটা হচ্ছে এতটুকু একটা অ্যাঙ্গেল, তাই না? জি স্যার। তাহলে এতটুকু অ্যাঙ্গেলটা কত? স্যার 90 ডিগ্রি, আর এটা হবে কত? 90 ডিগ্রি। আর এই যে অ্যাঙ্গেলটা বের করবেন সেটা কিভাবে বের করবেন দেখেন, এই যে অ্যাঙ্গেলটা সেটা আপনি কিভাবে বের করবেন, সেটা কিভাবে বের করবেন বুঝতে পারতেছেন? এখানে দেখেন আপনি এখানে যদি এই যে অ্যাঙ্গেলটা, এটা কিন্তু আপনি এখান থেকে যদি একটা লাইন টানেন সে কিন্তু এই পয়েন্টটাকে ছেদ করবে, এবং এটা হচ্ছে আমার থিটা। তাহলে যদি আমি এই যে এই অ্যাঙ্গেলটা যদি আপনি থিটা ধরেন তাহলে এখান থেকে আপনি থিটা বের করতে পারেন, আর ট্যান থিটা করেন। ট্যান থিটা, ট্যান মানে হচ্ছে কি লম্ব, দ্যাট মিনস এইটুকু আর এইটুকুর মধ্যে দূরত্ব কত আপনার? স্যার ট্যান মানে তো লম্ব বাই ভূমি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লম্ব বাই ভূমি না? তাহলে এই যে ত্রিভুজটা আমি নিচ্ছি, এই যে এই ত্রিভুজটা কল্পনা করেন, এই ত্রিভুজের জন্য আবার লম্ব কোনটা, এটা না? জি স্যার। তাহলে এই যে লম্ব, হ্যাঁ অন আর হচ্ছে স্যার এই যে এটা, এই যে এটা হচ্ছে আমার লম্ব, তাই না? জি তার মানে এই যে লম্বটার ভ্যালু কত দেখেন, মানে আপনার এই যে লাইনটা যে লম্বটা -1 প্লাস জে, -1 প্লাস জে -1, তাই না? তাহলে তো আপনি এই লাইনের দৈর্ঘ্যটা পেয়ে যাবেন, তাই না? জি তাহলে কত আসতেছে? জি তাহলে দেখেন এইভাবে হচ্ছে আমরা বের করব আর কি। তো আর অন্যভাবেও বের করা যায়। তো তেমনি ভাবে লম্ব আর ভূমি যেটা আছে দেখেন, এটা কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন এই যে লাইনটা, এটা আমার যে লাইন সেটা কি রিয়েল এক্সিস না? জি স্যার, রিয়েল এক্সিসের সমান্তরাল স্যার। রিয়েল এক্সিস, তার মানে এইটার হচ্ছে আমার 1, এবং আপনি যেটা বের করতেছেন এই যে ভূমিটা আমার কি ইমাজিনারি এক্সিসের উপর না? জি জি স্যার। স্যার। তাহলে এটা দৈর্ঘ্য কত 1 না? জি তাহলে স্যার। 1, তাহলে tan থিটার সমান সমান কত আসতেছে?
1 না? তার মানে আমার থিটা কত আসবে? tan ইনভার্স 1। tan ইনভার্স 1 যদি করেন তাহলে আসবে কত? 45 ডিগ্রি 45 ডিগ্রি। তার মানে 90, আর এটা হচ্ছে আমার কত? 45 45। তাহলে আলটিমেটলি কত আসছে? 90 প্লাস 45 45 ডিগ্রি 135 135। তার মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম যে এই পোলটা এই পোলের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে সেটা হচ্ছে কত? 135। তাহলে দেখেন এটা 135, এটা গেল, একটা বের করলাম। এখন এখন এইটা আমার এটার সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে সেম আপনি এটার সাথে এটা যোগ করেন, যোগ করলেন, যোগ করলে এই লাইনটা আপনার হরিজন্টালের সাথে যে কোণটা তৈরি করবে সেটাই হচ্ছে আপনার অ্যাঙ্গেল। তাহলে কত ডিগ্রি তৈরি করছে? 90 না? জি স্যার এটা কিন্তু আমার 90। তাহলে দেখেন আমার কিন্তু কাজ শেষ। তাহলে এই পোলটা এটার সাথে কত অ্যাঙ্গেল বের করছে সেটা আমরা বের করে ফেলছি, এবং এইটা আমার এটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল বের করছে তাহলে আমরা সেটা বের করতে পারছি। তাহলে এই যে এই পোলটার জন্য আমার থিটা ডি হবে কত? এই পোলটার জন্য আমার থিটা ডি হবে দেখেন 180 মাইনাস এই পোলটা এটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে? 135 না? 135। দেন এইটা আবার আবার এইটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? 90। তাহলে প্লাস 90। দেন মাইনাস এইটা আমার কি এখানে কোনো জিরো আছে? কোনো জিরোস কিন্তু নাই। তার মানে জিরো বুঝে, জিরো কি বুঝতে পারতেছেন? জিরো কোনগুলো? এখানে দেখেন আমার কি যেটাকে আমরা বললি হচ্ছে লব, লবে কি কোনো আমার এস আছে? না স্যার লবে কোনো এস নাই। তার মানে এস এর এমন কোনো ভ্যালু নাই যার জন্য আপনার এটা জিরো হবে। তার মানে এখানে কোনো আমার জিরো নাই। তো যেহেতু জিরো নাই তার মানে এই পোলগুলো এখানে আমার কোনো জিরো নাই, তার মানে হচ্ছে এই পোলগুলো আমার জিরোর সাথে তো অ্যাঙ্গেল করার কোনো প্রশ্নই আসে না, তাই না? যেহেতু কোনো জিরো নাই, তার মানে এই ভ্যালুটা আসবে আমার কত? জিরো। দেখেন বুঝতে পারছেন কিনা? তার মানে হচ্ছে কি করবেন? 180 মাইনাস এইটা মানে হচ্ছে আপনি এই পোল থেকে অন্য যতগুলো পোল আছে সবগুলোর সাপেক্ষে যতগুলো অ্যাঙ্গেল তৈরি করছে সেগুলো আপনি যোগ করবেন, মাইনাস এই পোলটা আপনার হচ্ছে কি অন্য যতগুলো জিরো আছে সবগুলোর সাথে যতগুলো অ্যাঙ্গেল তৈরি করছে ওগুলো যোগ করে এটার সাথে আপনি বিয়োগ করে দিবেন। যদি এখানে কোনো জিরোস নাই তার মানে সে এই পোলটা আমার অন্য জিরোর সাথে কোনো অ্যাঙ্গেলই তৈরি করবে না, তার মানে এটা হচ্ছে জিরো। বুঝতে পারছেন? জি স্যার তাহলে দেখেন এখন আপনি থিটা ডি বের করেন, তাহলে কত আসতেছে? 180 মাইনাস হচ্ছে আপনার 135 প্লাস 90 কত? 225 স্যার 135 প্লাস হচ্ছে আপনার 90 যদি করি 225 225 না? হ্যাঁ 225, এবং 180 থেকে এটাকে বিয়োগ করেন তাহলে কত আসবে? -45 মাইনাস 45 ডিগ্রি। ঠিক আছে? জি স্যার তার মানে হচ্ছে এটা আমরা কার জন্য বের করছি? এর জন্য না? জি স্যার -1 প্লাস j এর জন্য স্যার হ্যাঁ এর জন্য বের করছি। তার মানে এখান থেকে যে লাইনটা বের হবে সাপোজ ধরেন সেটা হরিজন্টালের সাথে এটাকে আমরা বলতেছি থিটা ডি, সেটা হবে কত? -45 ডিগ্রি। মানে এখান থেকে আপনার যে লাইনটা বের হয়ে যাবে সেটা আপনার এই হরিজন্টালের সাপেক্ষে -45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। বুঝতে পারছেন? জি স্যার এখন এটার জন্য কি রকম দেখেন, এটার জন্য আমাকে আলাদা করে ক্যালকুলেট করতে হবে না। আমি কি বলছি দেখেন যে সিমেট্রিক্যাল, এবং এইটা দেখেন এই পোল আর এই পোল যদি আপনি চিন্তা করেন এটা তারা পরস্পর কি কনজুগেট না? জি মানে স্যার আমার একটা পোল যদি জোড়ায় জোড়ায় আসে এগুলো সেরকম না, জোড়ায় জোড়ায় আসছে। কনজুগেট বলতে কি যে আপনার রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টের মধ্যে জাস্ট একটা সাইনের পার্থক্য থাকবে। দেখেন এখানে আমার রিয়েল পার্ট কিন্তু -1, এখানে আমার রিয়েল পার্ট -1, আর এখানে আমার ইমাজিনারি পার্ট যে, এখানেও কিন্তু ইমাজিনারি পার্ট যে, জাস্ট তাদের যে মাঝখানে যেটা একটা সাইন সেটা কিন্তু জাস্ট চেঞ্জ। তার মানে এটার জন্য যদি আমার -45 ডিগ্রি আসে তাহলে এটার জন্য আমার আসবে হচ্ছে কত? 45 +45 স্যার হ্যাঁ, মানে এখান থেকে আমার যে লাইনটা বের হয়ে যাবে সেটার যে ডিপারচার অ্যাঙ্গেল হবে
এই হরিজন্টাল এক্সিস সাপেক্ষে সেটা হবে আমার 45 ডিগ্রি। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা ডিপারচার অ্যাঙ্গেল গুলো বের করতে পারবো। এই পোলের জন্য আমার ডিপারচার অ্যাঙ্গেল হচ্ছে -45, এই পোলের জন্য আমার হচ্ছে ডিপারচার অ্যাঙ্গেল হচ্ছে কত 45। বুঝতে পারছেন? তো জি স্যার। এরকম একটা যদি আপনাদেরকে এরকম যদি একটা আমি ছবি দিয়ে বলি, ঠিক আছে, এখানে পোল হচ্ছে এরকম, বা আমি আপনাকে এটা দিলাম, এখান থেকে আপনাকে বলতে বললাম যে এখানে যে পোলটা আছে এই পোলের জন্য আমার ডিপারচার অ্যাঙ্গেল কত, সেটা আপনাকে এইভাবে প্লটে বসে ক্যালকুলেট করে নিতে হবে। ঠিক আছে? জি স্যার, ওকে স্যার। তাহলে এইভাবে হচ্ছে কি আপনাদের ক্যালকুলেট করতে হবে আর কি। তো আজকে কি এই পর্যন্তই রাখবো? স্যার আজকে আর করেন না স্যার, মাথা ব্যথা করতেছে। জি স্যার, এই পর্যন্তই, কারণ যে এখানে অ্যাঙ্গেল তো স্যার অ্যাঙ্গেলটাই মেইন জিনিস। এই যে মানে আমি শুধুমাত্র ডিপারচার অ্যাঙ্গেলটা কিভাবে তৈরি করতে হয়, মানে বের করতে হয় সেটা দেখাইছি। ঠিক আছে? মানে রুট লুকাস কিন্তু আমি দেখাই নাই, মানে জাস্ট রুট লুকাসের একটা পোর্শন আমি একটা দেখেছি পার্ট দেখেছেন। জি যে স্যার। কিভাবে হচ্ছে কি আপনাকে ডিপারচার অ্যাঙ্গেলটা বের করতে হয়। স্যার স্যার। আর একটা রিকোয়েস্ট ছিল কি, হ্যাঁ এই একটা ম্যাথ দিয়ে তো স্যার অনেক, যেমন এই ম্যাথের মধ্যে কিন্তু স্যার আপনি দুইটা জিনিস চাইতে পারেন। একটু আগে যেটা বললেন যে আজকে তো তোমাদের শুধু একটা ওই যে রুট, যেটা হ্যাঁ ওই কালকে না আজকে তো ডিপারেচার বের করা শিখলেন। হ্যাঁ, আর ওই যে এরপরে তো আবার বললেন যে কালকে আবার এর মধ্যে আরেকটা আছে রুট। রুট লুকাস পুরোটা দেখাবো। পুরাটা দেখাবেন, তাহলে এই হ্যাঁ। ম্যাথটা কিন্তু অনেক বড় স্যার। এক্সামের ক্ষেত্রে একটু কনসিডার করে যে আমি একটা পোর্শনই দিয়েন স্যার। আমি হচ্ছে যে সিটির ক্ষেত্রে শুধুমাত্র যতটুকু পড়াইছে তার মানে ডিপারচার অ্যাঙ্গেল পর্যন্ত থাকবে। ঠিক আছে? মানে আজকের লেকচার পর্যন্ত ওটা আগে বলে দিছি। আর যখন সিটি থাকবে, সিটিটা কোশ্চেন এমন ভাবে তৈরি করা হবে, যখন আমি পুরোটা ম্যাথ তো করেন নাই, ম্যাথের মধ্যে অনেক কিছু করা যায় যেগুলো আপনি দেখবেন যে আপনি নিজে বুঝতে পারবেন যে বাকি যে স্টেপ গুলো আছে না, ওগুলো আপনার অলরেডি 0 0 আসবে। ঠিক আছে? মানে ছোট করে দেওয়া যায়, অত বড় হয় না। আর যদি কমপ্লেক্স সিস্টেম হয় তাহলে দেখবেন যে মানগুলো বাড়তেই আছে বাড়তেই আছে, মানে এরকম করে সিরিজ আকারেও বের হয়ে যেতে পারে। আবার আপনি ওই পুরো ম্যাথটাই দিলাম, পরে দেখবেন আপনার মানগুলো খুব সহজে বের হয়ে আসবে। ঠিক আছে? তো এরকমও কিছু টাইপস গুলো আছে, পুরোটা ম্যাথ না দেখালে বুঝতে পারবেন না। বাট নিঃসন্দেহে এই ম্যাথটা অনেক বড় হবে, কারণ হচ্ছে যে আপনার এখানে অনেক কিছু পার্ট আপনাকে বের করে নিতে হবে। দেন পরবর্তীতে আপনার কি করতে হবে, পুরাটার একটা কিন্তু গ্রাফ আঁকতে হবে কিভাবে যাবে না যাবে। ঠিক আছে? জি স্যার। তাহলে আপাতত এই পর্যন্তই। দেন সিয়ার আমাকে একটু জানাই দিন যে জি স্যার, ওকে। সিটিটা কবে নেবেন, আর সিটিটা গুগল ফর্মে হবে। যেহেতু টাইমেরও স্বল্পতা, অত বড় ম্যাথও দেওয়া যাবে না, তো এইভাবে হচ্ছে কি গুগল ফর্মে কিভাবে কি করা যায়। বাট আপনাকে পুরো জিনিসটা শিখতে হবে, আমি একটা সার্টেন পোর্শন আমি আপনাকে দিতে পারি। ঠিক আছে? জি স্যার। এক্স্যাক্টলি হুবহু আপনাকে আমি এই এক্সাম্পল না দিলাম, বাট এরকম ধাঁচের কিছু থাকবে। সাপোজ ধরেন আমি বলে দিচ্ছি যে এখানে আরো কিছু পোল থাকতে পারে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি কিভাবে বের করবেন, আমি কিন্তু বেসিকটা আছে যে ঠিক আছে যে আমি কিভাবে, যদি অ্যাঙ্গেলটা এরকম হয় তাহলে আপনি একটা ত্রিভুজ বানায় নিতে হবে। তাহলে যদি আমি এইটুকু একটা ত্রিভুজ বানায় নিই তাহলে কিন্তু আমি এটার জন্য থিটা বের করতে পারি, তাই না? সেটা আমরা থিটা কিভাবে বের করতে পারি, ট্যান থিটা বা যেটা দিয়ে বের করেন না কেন, আমি কিন্তু এই অ্যাঙ্গেলটা বের করতে পারি, তাই না? আপনি এই অ্যাঙ্গেলটা যদি সেইভাবে যে আপনি ফুল যদি বের করতে না পারেন, তাহলে এমন একটা ওয়ে থাকবে যে আপনি এই অ্যাঙ্গেলটাকে 2টা বা 3টা ভাগে ভাগ করে নিতে পারেন। এমন স্টেপ বাই স্টেপ আপনি এই অ্যাঙ্গেল গুলা বের করে নিয়ে তারপর যোগ করলে আপনার ফুল ভ্যালু চলে আসবে। ঠিক আছে? বুঝেছি স্যার। জি। এভাবে করে আপনাদের হচ্ছে করতে হবে আর কি।